নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ সংক্রান্ত ব্যাপারেও আজকে ফিরে এলাম। প্রত্যেকটি সরকারি কর্মচারী সংগঠনের এই মুহূর্তে প্রায়োরিটি কি হওয়া উচিত, অগ্রাধিকার কি হওয়া উচিত। অবশ্যই সরকারি কর্মচারীদের অধিকার এবং সেই অধিকারের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি হচ্ছে, অগ্রাধিকার হচ্ছে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের তাদের পাওনা গণ্ডার হিসেবটাকে ঠিকঠাক করে সরকারের কাছ থেকে আদায় করে নিয়ে আসা। একটা সরকার 15 বছর ধরে রাজত্ব করেছে যারা সরকারি কর্মচারীদের হকের ডিএটাকে অস্বীকার করে আদালতের সিংবি কিংবা সিব্বলদের পেছনে কোটি কোটি টাকা উড়িয়ে দিয়েছে। যখন সরকার পরিবর্তন হলো, পরিবর্তনের সরকার যখন বলছে যে আমরা সমস্ত ডিএ মিটিয়ে দেবো, আমাদের একটু সময় দিন, কিছু কিছু মানুষ, কিছু কিছু সংগঠন কিন্তু অধৈর্য হয়ে একটু বাঁকা পথে চলার চেষ্টা করছেন। সেটা আমরা এর আগের দিন প্রতিবেদনে পেশ করেছিলাম। আমি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই এই নিয়ে কথা বলছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটি সরকারি কর্মচারী সংগঠনের কারুর সবার নয়, প্রত্যেকের ক্ষেত্রেও, অনেকের ক্ষেত্রেও এটা থাকে যে একটা রাজনৈতিক বাধ্যবাধকতা থাকে, যাকে বলে পলিটিক্যাল কম্পালশন, যে আমি আমার এই মতাদর্শের ওপর দাঁড়িয়ে এই সরকারি কর্মচারী সংগঠনটাকে চালাচ্ছি। সুতরাং আমার একটা পলিটিক্যাল কম্পালশন আছে যে নির্দিষ্টভাবে পেছনে থাকবে একটা রাজনৈতিক লক্ষ্য, যে রাজনৈতিক লক্ষ্যর সামনে থাকবে সরকারি কর্মচারীদের অধিকারটাকে ছিনিয়ে আনার লড়াই বা কৌশল। ফলত সেক্ষেত্রে এই ক্ষেত্রে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবর্তনের সরকার যখন বারবার বলছেন যে আমরা যেভাবে হোক সরকারি কর্মচারীদের অধিকারগুলোকে ফিরিয়ে দেব, তখন একটু সহনশীল হতে পারেন না সরকারি কর্মচারী সংগঠন যাদের রাজনৈতিক আনুগত্য থাকে? আমি এই প্রশ্নটা গত দিনও তুলেছিলাম কোঅর্ডিনেশন কমিটির ক্ষেত্রে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কোঅর্ডিনেশন কমিটি এ রাজ্যের সরকারি কর্মচারীদের অধিকার আদায়ের অন্যতম একটা অবলম্বন দীর্ঘদিন ধরে ছিল। আপনি বিরোধী হতে পারেন, আপনি সমর্থক হতে পারেন, কিন্তু এই সত্য কথাটাকে স্বীকার করার সততাটা থাকা দরকার। এ রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারী সংগঠনের মধ্যে ইদানিংকালে সংগ্রামী যৌথ মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা লড়াইয়ের মুখ হয়ে দাঁড়িয়েছে এই বাংলায়। প্র্যাকটিক্যালি একমাত্র লড়াইয়ের মুখের দিকে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে 1200 দিনের ওপর ওই শহীদ মিনার ময়দানে তারা একদম ঘাঁটি আগলে বসে থেকেছেন। অন্যান্য সরকারি কর্মচারী সংগঠন, যারা কর্মচারী পরিষদ, তারা খুব বিক্ষিপ্তভাবে কাজ করছেন, খুব সাংঘাতিকভাবে সংগঠিতভাবে তারা কাজ করতে পারছেন না। কর্মচারী ফেডারেশন, তাদেরও খুবই মানে সীমিত জায়গায় তাদের কাজ, কিন্তু অস্বীকার করলে চলবে না, তাঁরাই প্রথম সরকারি কর্মচারীদের লড়াইটাকে আদালতের আঙিনায় তুলে নিয়ে গিয়েছিলেন কর্মচারী ফেডারেশন। কোঅর্ডিনেশন কমিটি কিন্তু সেই লড়াইয়ে ছিল না, তারা ছিলেন রাস্তার লড়াইয়ে। কিন্তু কর্মচারী ফেডারেশনের মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্ররা প্রথম পথটা দেখিয়েছেন। এই বাস্তবতাটাকে কেউ অস্বীকার করতে পারবে না। আমাকে মাঝে মাঝে ভাবায় যে কোঅর্ডিনেশন কমিটি কেন আইনি লড়াইয়ের পথে যাননি। তারা বিশ্বাস করেছেন রাজনৈতিক লড়াইয়ের দিকে, তারা বিশ্বাস করেছেন রাস্তার লড়াইয়ের দিকে। এক একটা এক একটা পথ থাকে এক একটি কর্মচারী সংগঠনের। কিন্তু এই মুহূর্তে মনে হয়েছে যখন সরকার একটা ইতিবাচক পা ফেলছেন, সরকার যখন সমস্ত হকের অধিকারগুলোকে মান্যতা দিচ্ছেন, তাদের স্বীকৃতি দিচ্ছেন, তাদের সমস্ত ধরনের অর্থনৈতিক দাবি দাওয়াগুলোকে মেনে নেওয়ার ব্যবস্থা করছেন, তার কিছু পজিটিভ স্টেপ ইতিমধ্যে ফেলেছেন, কিন্তু কিছু কোনো ক্ষেত্রে কোনো সরকারি কর্মচারী সংগঠনের নেতারা অতি বাঁকা মন্তব্য করতে শুরু করেছেন, যেটা এই মুহূর্তে প্রার্থিত নয়, কাঙ্ক্ষিত নয়। এই মুহূর্তে সরকারের সঙ্গে একটা কোঅর্ডিনেশনের ভূমিকা পালন করে সমস্ত সরকারি কর্মচারী সংগঠনগুলোর উচিত যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের, সমস্ত সরকার পোষিত এডেড প্রতিষ্ঠানগুলোতে, সমস্ত আন্ডারটেকিংয়ের কর্মচারীদের ক্ষেত্রে, সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, সরকারের অধিকৃত বিভিন্ন সংস্থা, তাদের অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলোকে বার করে নিয়ে আসা এবং তার সঙ্গে কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট করা এবং তার সঙ্গে একই সঙ্গে রিক্রুটমেন্টের ব্যাপারটাকে নিশ্চিত করা, ফ্রি অ্যান্ড ফেয়ার রিক্রুটমেন্টের ব্যাপারটাকে নিশ্চিত করা। সেই দিকে কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকটা পথ চলা শুরু হয়েছে একটা পরিবর্তনের সরকারের 30 দিনের মধ্যে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম যে তিনিও মনে করেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের কাজের সঙ্গে
কোঅর্ডিনেশন কমিটিরও সংযুক্ত হওয়া দরকার সরকারি কর্মচারীদের অধিকার পাওয়ার জন্য, এবং এখানে কোনো রকম নেগেটিভ বক্তব্য, একটা খারাপ বাতাবরণ তৈরি করতে পারেন, একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করতে পারেন, মানুষকে খ্যাপানোর একটা প্রবণতা তৈরি হতে পারে, যেটা আমরা দেখেছিলাম যে মাত্র সরকার যখন 11 তারিখ কাজ শুরু করেছে, তার দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে কেন মানুষের ডিএটা তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিল না। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন একটি নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের অধীনে থাকা কিছু 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 রাজনৈতিক নেতা, একটি দুটি সংগঠনের রাজনৈতিক নেতারা এটি করেছেন, যেটা এই মুহূর্তে কাঙ্ক্ষিত নয়। পরিবেশটা বিষিয়ে দেওয়াটা কখনো লক্ষ্য হওয়া উচিত নয়। সরকার যখন কাজ শুরু করেছে, লেট দেম গিভ দ্য স্কোপ। গত 10 বছর ধরে একটা সরকার আইনজীবীদের পেছনে খরচা করছেন, যেখানে এই সরকার বলছেন আমরা আইনজীবীদের লিটিগেশনের বার থেকে সরকারকে বার করে নিয়ে এসে সরকারের অর্থ বাঁচাবো, তখন কেন আপনারা পরিবেশটাকে বিষাক্ত করবেন? এই প্রশ্নটা আমার মনে বারবার ভাবিয়েছে। আজকেও আমি সেই বিষয় নিয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম। কি বলেছেন শুনুন। নমস্কার বিক্রম দা, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সন্ময়বাবু, বলুন। হ্যাঁ, মামলাকারী 4টি সংগঠনের সঙ্গে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ডিএ সংক্রান্ত বিষয়ে বসলেন, তখন আপনি অন্যতম ডিএর মামলাকারী একজন আইনজীবী হিসেবে সেই সময় রাগে কিনা জানি না, অভিমানে কিনা জানি না, বাংলা ছেড়ে অসমের কামাখ্যাতে পড়েছিলেন। ফিরে এসছেন, এসে নিশ্চিতভাবে খবর রেখেছেন, অসম থেকেও খবর রেখেছেন যে আলটিমেটলি পশ্চিমবঙ্গ সরকার ডিএ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি বিশ্লেষণ করে আলটিমেটলি মানুষের আর্থিক সুযোগ সুবিধাগুলো এনশিওর করছেন কয়েকদিনের মধ্যে, মানে কিছুদিনের মধ্যেই তারা একটু সময় চেয়ে নিচ্ছেন। ইতিমধ্যে একটা ছোট্ট ঘটনা ঘটেছে, যেটা নিয়ে আমি আপনাকে একটু করছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত সংগঠনগুলোর উচিত হিসেব নিকেশটাকে ফাইনাল করার জন্য সরকারের সঙ্গে অ্যাক্রস দ্য টেবিল বসা। অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রচুর অভাব, অভিযোগ, সমস্যা, সংকট, টাকাপত্র হিসেব টিসেব এইগুলো নিয়ে হেল্প ডেস্ক তৈরি করে তাদের পাশে লাগা। কিন্তু আমি দেখলাম একটি নির্দিষ্ট সংগঠন, তারা এই যে মুহূর্তে তারা ডাক পাননি, বলতে অসুবিধা নেই, কোঅর্ডিনেশন কমিটি, তারা আচমকা বলতে শুরু করে দিলেন যে মানুষের অভাব, অভিযোগ, দিশা সমাধানের ক্ষেত্রে এই মিটিং খুব বেশি কিছু কার্যকরী হয়নি বা এই জাতীয় কথাবার্তা বলতে শুরু করলেন। আপনি এটাকে কিভাবে দেখছেন, একটু যদি ব্যাখ্যা করেন। আচ্ছা দেখুন, একটা জিনিস আমি দেখেছি, এই যে 1 তারিখের মিটিং আছে, সেখান থেকে রাজ্য সরকারের তরফ থেকে একটা প্রয়াস আছে, যেই জন্য মামলাকারী সংগঠনদের সাথে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বসা হয়েছিল একটা সলিউশনের জন্য। তা এই সরকারকে তো ডেফিনেটলি একটা পজিটিভ দিক দেখা যাচ্ছে। এবার এটা সত্যি কথা যে কর্মচারীদের মধ্যে একটা অসন্তোষ আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কারণ তারা ডিপ্রাইভড হলো 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত তারা ডিপ্রাইভড। আর এই টাকাটা এখনো 26 সাল হয়ে গেল পায়নি, সেই জন্য অসন্তোষ আছে। কিন্তু সরকারও একটা প্রচেষ্টা তারা করছে। এখন কোনো জায়গা থেকে হয়তো কোঅর্ডিনেশন কমিটি, আমি যতদূর জানি, তারা মুখ্যমন্ত্রীর দপ্তরে অ্যাপ্লাই করেছিলেন বসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে, এবং তারা তাদের ওয়েবসাইটেও সেটা দিয়েছিলেন। যে কারণ এটা তো অস্বীকার করার জায়গা নেই যে কোঅর্ডিনেশন কমিটির প্রায় 50,000-এর কাছে মেম্বার আছে অ্যাডমিটেডলি। কোঅর্ডিনেশন কমিটি বা ওই ওদের যে যৌথ মঞ্চটা আছে, তাদেরও মেম্বারশিপের সংখ্যাটা অনেকখানি আছে। তো দে আর অলসো আর স্টেক হোল্ডার। হয়তো ওনারা এক্সপেক্ট করেছিলেন, যেহেতু সুপ্রিম কোর্টে সরকারের তরফ থেকে যে বলা হয়েছিল যে স্টেক হোল্ডারদের সাথে বসবে, সেখানে মামলাকারী সংগঠন যেহেতু বসেছে, তাই জন্য তাদের একটা মনে হয়েছে কোনো জায়গার থেকে যে তাদের সংগঠনের যে ধরনের ধরুন অভিযোগগুলো আছে, সেগুলো সরকারের কাছে তারা প্লেস করতে চাইছে। এই জন্য হয়তো তাদের কোনোভাবে জিনিসটা আমার একটা প্রশ্ন মাঝে মাঝেই ভাবায়, সেটা হচ্ছে যেখানে গত 10 বছর ধরে মামলা চলেছে, কোঅর্ডিনেশন কমিটি রাজ্যের সব থেকে বৃহত্তম কর্মচারী সংগঠনের যারা স্টেক হোল্ডার, মানে যারা প্রতিনিধিত্ব করেছেন বছরের পর বছর, তাঁরা কেন, কিসের জন্য, কোন কারণে এই মামলায় নিজেদের অন্তর্ভুক্ত করেনি? এটা কিন্তু আমার কাছে বড় প্রশ্ন, যার উত্তর আজ পর্যন্ত পাইনি। কোঅর্ডিনেশন কমিটি, দেখুন আমি এটা বলি, এটা সত্যি কথা যে তারা মামলায় নিজেদেরকে অন্তর্ভুক্ত করেনি। এটা আমি বলবো আইনজীবী হিসাবে যে কোঅর্ডিনেশন কমিটিরও উচিত ছিল এই মামলায় নিজেদেরকে অন্তর্ভুক্ত করা। কিন্তু কিন্তু এটা ঘটনা যে কোঅর্ডিনেশন কমিটি বা যে যৌথ মঞ্চ যেটা আছে, সেই কোঅর্ডিনেশন কমিটি কিন্তু রাস্তার আন্দোলনে ছিল।
এবং সংগ্রামী যৌথ মঞ্চ বলুন, কর্মচারী পরিষদ বলুন, এরা যখন রাস্তার আন্দোলনে নেমেছিল কর্মচারী সমাজ হিসাবে, হুম। তখন কোঅর্ডিনেশন কমিটি তাদের যে শক্তি বল আছে সেই শক্তি বল দিয়ে তারাও রাস্তায় ছিল, রাস্তার আন্দোলনে ছিল। এটাও অস্বীকার করার, কোঅর্ডিনেশন কমিটির ক্ষেত্রে অস্বীকার করা যাবে না। ইনফ্যাক্ট কোঅর্ডিনেশন কমিটি যেরকম দেখবেন সংগ্রামী যৌথ মঞ্চের এই শুভঙ্কর ব্যানার্জিকে সাসপেনশন করা হয়েছিল, সেই সাসপেনশন একটা সুখবর যে তাকে রাজ্য সরকার উঠিয়ে নিয়েছে, হাইকোর্টের অর্ডার হয়ে গিয়েছিল এবং অ্যাপিল করতে বলেছিল। সেই অ্যাপিলেট অথরিটি রাজ্য সরকার সেটা দেখে যে আরজিকর আন্দোলনে যেহেতু পার্টিসিপেট করেছে এবং সুপ্রিম কোর্টেরও রায় আছে, শুভঙ্কর ব্যানার্জির সাসপেনশনটা রাজ্য সরকার উইথড্র করে নিয়েছে। তারপরে দেখুন বিভিন্ন যে ট্রান্সফার গুলো হয়েছে, এরকম কিছু দাবি দেওয়া কোঅর্ডিনেশন কমিটির যে বৃহত্তর সেকশন আছে তাদের মধ্যেও বেশ কিছু দাবি দেওয়া আছে। আপনাকে একটা তো জায়গায় তারা থামাচ্ছি, আপনি জানেন কিনা জানি না, রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ইতিমধ্যেই ভাস্করবাবু তার কাছে প্রস্তাব রেখেছিলেন যে আপনারা অন্যান্য কর্মচারী সংগঠনদের একটু ডাকুন। যে তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বৃহৎ সংগঠন থাকলে আমরা অবশ্যই ভবিষ্যতে ডাকার হ্যাঁ, ব্যাপারটা ভাববো। সেটা যদি কোঅর্ডিনেশন কমিটিকে সরকারের তরফ থেকে ডাকে এবং তাদের যে দাবি দাওয়াগুলো আছে, দেখুন, সবে একটা সরকার 1 মাস হ্যাঁ বয়স সেটা হয়েছে, নিশ্চয়ই, হ্যাঁ সেটা 1 মাস নিশ্চয়ই, বয়স সেটা তো হয়েছে, অস্বীকার এখন করার কোনো সরকারের জায়গা কাছ নেই। থেকে সবকিছু দাবি দেওয়া আদায় করে নিতে পারবো এই না মানসিকতা না ব্যক্তির থাকতে দা- পারে, সংগঠনে কেন থাকবে? না না, দাবি দেওয়া আদায় করার বিষয়টা তা নয়, কিন্তু একটা কথা বলার জায়গা যেন থাকে, এইটা কোঅর্ডিনেশন সেটা তো কমিটির একটা সরকার মানে। অ্যাসিওর করেছে, সরকার তো অ্যাসিওর করেছে। আমি গত হ্যাঁ ঠিক 15 আছে, বছরে এটা এটা গত 15 এটা বছরে কোনোদিন দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের না 14 তলায় একদিনের বসে জন্য কোনো কাউকে কর্মচারীর সাথে ডেকেছেন? বসেনি, ডাকেননি। এটা অস্বীকার, একদিনের জন্য বসেনি। সেই পার্সপেক্টিভেই তো ভাবা উচিত যারা এখন বিদ্রোহী হওয়ার চেষ্টা করছেন এই সময় দাঁড়িয়ে। একটা সরকার না খুবই আমি তাদেরকে আমার যে মতামত সেটা আমি জানিয়েছি যে সরকারের কাছে আপনারা আবেদন করুন, ওরা আবেদন করেছে, তার পরবর্তীকালে কোঅর্ডিনেশন কমিটির যে দাবি দেওয়া থাকবে, আজকে না হোক, আজকে একটা মিটিংয়েই তো শেষ হয়ে যাবে না, সরকারের এখনো 1 মাস বয়স হয়নি, আরো 6 মাস, 1 বছর, 3 মাস পরে যখন সবাই বসবে তখন কোঅর্ডিনেশন কমিটি তাদের তরফ থেকে প্রতিনিধিত্ব করতে পারবে বলে আমিও আশাবাদী। হুম, আমিও দেখা যাক, আশাবাদী শেষ পর্যন্ত এই দিকে অপেক্ষায় থাকবো। কিন্তু আপনি আমার সাথে যখনই কথা বলবে কোঅর্ডিনেশন কমিটির কেউ, তখন আমি ডেফিনেটলি এটা তাদেরকে এটা বোঝাবো যে আপনারা আবার আবেদন করুন। এমনিতেও আর সরকারের আপনারা একটা একদম কথা নতুন। বলবেন এত অধৈর্য না হওয়ার জন্য। মানে অধৈর্য হলে কি বাতাবরণটা নষ্ট হয়ে যায়। দেখুন, সরকার দিয়ে দেবেই, সরকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের হয়তো প্রায়োরিটি দেবে। সরকার ইতিমধ্যে যে কটা নোটিফিকেশন, যে নোটিফিকেশনটা বার করেছে, তাতে যারা মারা গেছেন তাদের পরিবারের লোকজনের ব্যাপারে খুব সদর্থক একটা মেসেজ পাঠিয়েছেন ইতিমধ্যে। এবং সামনে 22 তারিখ বাজেট রয়েছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী 30 দিনের মধ্যে সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক করলেন, 4টি সংগঠনকে ডাকলেন। যদি এগুলো পরপর সাজান বিক্রমদা, আমার খালি বারবার মনে হচ্ছে একটা সরকারকে মানে মিনিমাম টাইমটা দেওয়া উচিত। এখনই বেশ একটা ভিন্ডিকটিভ মেজাজে একটা বিপ্লবী হওয়ার কোনো প্রয়োজন নেই। বিপ্লবের দিন সামনে পড়ে না, আছে, এটা কিন্তু এই এটা মুহূর্তে এটা এটা যেমন আপনি বলছেন যে ভিন্ডিকটিভ মেজাজের ব্যাপারটা তা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে হলো মানে বাতাবরণটা তাদের। নষ্ট হয়। ভিন্ডিকটিভ মেজাজ বলতে কি আমি বলছি, সরকারি কর্মচারী প্রথমেই যদি সরকারকে শত্রু মনে করে, যেভাবে সরকারেরও কর্মচারীদের প্রথমেই সারমেয় ভাবা উচিত না, যেটা বর্তমান সরকার ভাবছে না, আগের সরকার ভেবেছিল। কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না বলেছিল। এখানে সেখানে দাঁড়িয়ে সেই সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকার নবান্নের 14 তলায় বৈঠক করছে 1 ঘন্টা 40 মিনিট। একজন একজন মুখ্যমন্ত্রী নিজে পুরো ব্যাপারটাকে পরিচালনা করছেন। এটা তো যথেষ্ট, 100 মিনিট না, প্রায়। আমি তো সেটা একেবারেই মানে সুদৃষ্টিতে দেখছি, এবং এটা ইঙ্গিতপূর্ণ দিক যে রাজ্য সরকারের তরফ থেকে কর্মচারীদের সাথে বসার একটা প্রয়াস হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং রাজ্য যাই হোক, সরকারের তরফ থেকে এটা আমি চেষ্টাও আমি হয়েছে। আমি বিক্রমদা আপনাকে বলবো, সমস্ত কর্মচারী, কারণ আপনি বিভিন্ন সংগঠনের সঙ্গে সরাসরি কথা বলেন, প্রত্যেকটি সরকারি কর্মচারীকে বলুন, অধিকাংশ সংগঠনই সেই দায়িত্ব পালন করছেন, বারিং ফিউ, 1-8 জন ছাড়া। সেটা হচ্ছে একটু একটু দায়িত্বশীল ভূমিকা পালন করতে। নিশ্চয়ই আমি আমি সবসময় আমি রাজনীতি, সবসময়তেই এই সময় দায়িত্বশীল দাঁড়িয়ে ভূমিকা। সরকার যখন পজিটিভ পা ফেলেছে, পরিষ্কার বলছে আদালতের পেছনে পয়সা খরচা করবো না, সিঙ্গি সিব্বালদের পেছনে কোটি কোটি টাকা খরচা করবো না, সমস্ত না না, এটা লিটিগেশন পজিটিভ বেরিয়ে পজিটিভ এসো। সিদ্ধান্তই এটা তো পজিটিভ পজিটিভ মুভ সিদ্ধান্তই একটা নিয়েছে। সরকারের। এক্ষুনি আমাদের দাও, কেন প্রথম বা দ্বিতীয় ক্যাবিনেট মিটিং এ আমাদের দেওয়া ঘোষণা হলো না, সব কাজ বন্ধ রেখে এক্ষুনি আমাদের কেন টাকা দেবেন? 10 বছর ধরে আপনি টাকা মারার ধান্দা করেছেন আইনজীবীদের দিয়ে, আর আজকে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে
যেখানে দাঁড়িয়ে আপনি এই ধরনের অ্যাটিচিউড প্লে করছেন। দিস ইজ নট ডান। তো বিক্রম দা অনেক না ধন্যবাদ। দেখুন, আমি নিশ্চয়ই আমি কোঅর্ডিনেশন কমিটির সাথে যদি আমাকে যদি ওরা আমার সাথে কথা বলে, তো আমি ডেফিনেটলি এটা বোঝাবো। আমি আপনার মাধ্যমে যেটা বলতে চাইলাম বা যেটা করতে চাইলাম, ওদেরও মানে প্রচুর এই আগের সরকার তাদের ওপর প্রচুর অত্যাচার করেছে, তাদের যারা ঠিক কোঅর্ডিনেশন একদম। কমিটির এই যে নিয়ে বৃহত্তর কোনো দ্বিধা সেকশন নেই। আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সরকার, তারা এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ফেলার জন্য তাদেরও একটা বড় ভূমিকা আছে। দেখুন রাজ্যে তো দুটো ভুল একটা শাসক। করেছে, তারা মামলায় যুক্ত হয়নি, এটা হুম। হতে পারে, সেটা আমি অস্বীকার করছি না। উচিত ছিল মামলায় যুক্ত, বা কোঅর্ডিনেশন কমিটি যত বড় এই মুহূর্তে অর্গানাইজেশন তারা এই মামলায় মুহূর্তে যেতে পারত। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে একটা সরকারের পরিবর্তন হয়েছে, অল গভর্নমেন্ট অর্গানাইজেশনস মানে গভর্নমেন্ট এর সরকারি কর্মচারীদের সংগঠন, তাদের অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার। বিপ্লব করার জন্য অনেক সময় সামনে পড়ে আছে, কিন্তু এই মুহূর্তে নয়। এই মুহূর্তে দরকার প্রত্যেক অবসরপ্রাপ্ত কর্মচারীদের আগে দীর্ঘশ্বাসটাকে হ্যাঁ, মেটানো নিশ্চয়ই বন্ধ করা। নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ, সেটা তো অবশ্যই দরকার, সেটা ঠিক। অবশ্যই দরকার, বিক্রম দা, সেটা অবশ্যই দরকার। বিক্রম দা অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দিলেন। ধন্যবাদ, আমি ধন্যবাদ এ নিয়ে তন্ময়। পরবর্তীকালে আপনার সঙ্গে আরো কথা বলবো। অনেকগুলো ডেভেলপমেন্ট আছে, টুকরো টুকরো ডিএ সংক্রান্ত বেশ কিছু খবর আমাদের দপ্তরে এসছে, কিন্তু তার অথরাইজেশন পাইনি বলে এই মুহূর্তে প্রতিবেদন পেশ করলাম না, কিন্তু পরবর্তীতে পেশ করবো। ভালো থাকবেন বিক্রম দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ।